নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বাড়িতে রয়েছে, ভালো রয়েছে এবং চলমান বৈশ্বিক মহামারীর সময় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন নির্ধারিত কাজগুলো সুসম্পন্ন করছো। কাঁঠাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের সুস্বাগতম। আমি মোহাম্মদ নিজাম আকন্দ, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, কাঁঠাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা চিত্রে কিছু ছবি দেখতে পাচ্ছ। প্রথমত 3 জন, তারপর হচ্ছে 4 জন, 6 জন, এভাবে বৃদ্ধি পাচ্ছে। মূলত এটা হচ্ছে বাংলাদেশের যে পারিবারিক কাঠামো রয়েছে তার একটি স্ট্রাকচার। আমরা এই চিত্রের মাধ্যমে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি তার সংক্ষিপ্ত বর্ণনা পাশে দেওয়া আছে। দ্য ডিফারেন্ট ফ্যামিলি স্ট্রাকচার্স, অর্থাৎ স্টেপ ফ্যামিলি বা ব্লেন্ডেড ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, ফস্টার ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, সিঙ্গেল প্যারেন্টস ফ্যামিলি, চাইল্ডলেস ফ্যামিলি বা কাপল অ্যান্ড অ্যাডপটিভ ফ্যামিলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো এবং এর প্রকারভেদ। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে পরিবারের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং এই পাঠ শেষে তোমরা পরিবারের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো যাই আমরা আমাদের মূল আলোচনায়। প্রথমেই আমরা পরিবার সম্পর্কে জানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি পরিবার সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান। পরিবার থেকে সমাজের উৎপত্তি। আমি আবারও বলছি, পরিবার থেকেই সমাজের উৎপত্তি। সমাজে যেসব সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার মধ্যে পরিবার অন্যতম। মানুষের অকৃত্রিম ও নিবিড় সম্পর্ক এই প্রতিষ্ঠানের মাধ্যমেই গড়ে ওঠে। মূলত একটা শিশু জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই পরিবারের ভিতরে থেকেই তার সামাজিকীকরণ প্রক্রিয়া ঘটে থাকে এবং সকল কার্যক্রম সুসম্পন্ন করে থাকে। তাহলে আমরা জেনে নিই পরিবার কাকে বলে। একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে, যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই সংজ্ঞাটিতে কী বলা হয়েছে। এখানে কিন্তু শুধু একত্রে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে বলা হয় নাই, বরং ওই সমস্ত ব্যক্তির সমষ্টিকে বলা হয়েছে যারা বিয়ে, আত্মীয়তা বা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছে। আমরা যদি এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করি তাহলে যে বিষয়টা পাবো সেটা হচ্ছে পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান, অর্থাৎ বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে মানব জাতির বিকাশ, অর্থাৎ এই পরিবার থেকেই মানব জাতির বিকাশ ঘটেছে। 3 নম্বর হচ্ছে পরিবারের মাধ্যমে বংশরক্ষা ও সামাজিকীকরণ ঘটে থাকে। 4 হচ্ছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং আবেগীয় সম্পর্ক বিদ্যমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরিবারের সংজ্ঞা বা পরিবার কাকে বলে এবং পরিবার সংজ্ঞা বিশ্লেষণ করলে যে বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর যে আমরা দেখব সেটা হচ্ছে বিবাহ পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত। একজন পুরুষ সমাজ স্বীকৃত উপায়ে একজন নারীকে বিয়ে করে একটি পরিবার গঠন করে। আদিম সমাজেও পরিবারের অস্তিত্ব ছিল। সে সমাজে বিবাহ ব্যতি রেখেই পরিবার গঠিত হতো, কিন্তু আমাদের সমাজে এটা সম্ভব নয়। সুতরাং বলা যায় যে বিবাহের মাধ্যমেই পরিবার গঠন করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরিবার হচ্ছে মানুষের দলবদ্ধ জীবনযাপনের বিশ্বজনীন প্রতিষ্ঠান। সব সমাজে এবং সমাজ বিকাশের প্রত্যেক স্তরেই পরিবারের অস্তিত্ব রয়েছে। এটি আমাদের দলবদ্ধ জীবনের আবেগময় ভিত্তি। সন্তান উৎপাদন, প্রতিপালন এবং স্নেহ, মায়া, মমতার বন্ধন, মূল্যবোধ গঠন, অধিকার সচেতনতা সৃষ্টি প্রভৃতি পরিবারের মধ্যেই ঘটে। প্রতিষ্ঠান হিসেবে পরিবারে রয়েছে বিশেষ নিয়মনীতি, আদর্শ, মূল্যবোধ এবং কার্যগত সাংগঠনিক ভিত্তি, যার সামগ্রিক রূপই হচ্ছে পরিবার কাঠামো। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী, এই আলোচনার মাধ্যমে আমরা যেটা বললাম যে পরিবারই হচ্ছে একজন মানুষের সার্বিক জীবন ব্যবস্থার অন্যতম একটি সংগঠন, অর্থাৎ এ ম্যানস লাইফ ইজ সেন্টারিং রাউন্ড দ্য ফ্যামিলি। অর্থাৎ পরিবার হচ্ছে এমন একটা আবেগময় বা প্রাতিষ্ঠানিক ভিত্তি যেখানে সন্তান উৎপাদন, প্রতিপালন, স্নেহ, মায়া, মমতার বন্ধন, মূল্যবোধ গঠন, অধিকার সচেতনতা প্রভৃতি ঘটে থাকে। সুতরাং আমাদের সার্বিক জীবন ব্যবস্থায় পরিবার কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরের আলোচনা আমরা যেটা পাবো সেটা হচ্ছে পরিবারের প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরিবারকে
যে কয়টি ভাগে ভাগ করা যায় তার সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে নিয়ে এসেছি। সেটা হচ্ছে, প্রথমত পরিবারকে ভাগ করতে গেলে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে ভাগ করতে হবে। দ্বিতীয়ত, পরিবারে কার কর্তৃত্ব বেশি সেটার উপর ভিত্তি করে আলোচনা করতে হবে। এরপর 3 নম্বর হচ্ছে, পরিবারের আকারের ভিত্তিতে আমরা পরিবারকে ভাগ করতে পারি। 4, বংশমর্যাদার ভিত্তিতে আমরা আলোচনা করতে পারি। 5, বসবাস এবং পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে আমরা পরিবারকে ভাগ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এই বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে পরিবারের প্রকারভেদ, অর্থাৎ এখানে দেওয়া আছে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে। আমরা প্রথমে দেখব স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে মূলত পরিবার 3 প্রকার। একটা হচ্ছে এক পত্নী, 2 হচ্ছে বহুপত্নী এবং সর্বশেষ হচ্ছে বহুপত্নী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়টা যদি একটু বিশ্লেষণ করি তাহলে পাবো স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার, এই ভিত্তিতে পরিবার 3 ধরনের হয়ে থাকে, যেমন এক পত্নী, বহুপত্নী এবং বহুপতি পরিবার। বহুপত্নী এবং বহু পরিবার, একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহের মাধ্যমে এক পত্নী পরিবার গড়ে ওঠে। বিশ্বে এ ধরনের পরিবার অধিক দেখা যায়। আদর্শ পরিবার বলতে মূলত এ পরিবারকেই বোঝায়, অর্থাৎ এক পত্নী পরিবারকেই বোঝায়। এ ধরনের পরিবার কাঠামোতে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পরিলক্ষিত হয়। আবার একজন পুরুষের সঙ্গে একাধিক নারীর বিবাহের ভিত্তিতে যে পরিবার গঠিত হয় তাকে বহুপত্নী পরিবার বলে। আমরা নিশ্চয়ই এই পরিবারটাকে আমরা আদর্শ পরিবার বলবো না, কারণ এখানে সর্বদাই ঝগড়া বিদ্যমান থাকে। এ ধরনের পরিবারে মূলত একজন পুরুষের একই সময়ে একাধিক স্ত্রী বর্তমান থাকে। সাধারণত কৃষিভিত্তিক গ্রামীণ মুসলিম সমাজে এ ধরনের বহুপত্নিক পরিবার দেখা যায়। আফ্রিকান এস্কিমো এবং ভারতের বিভিন্ন অঞ্চলে এই ধরনের পরিবার পরিলক্ষিত হয়, অর্থাৎ বহুপতি পরিবার পরিলক্ষিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দ্বিতীয় নম্বর আলোচনা করব, অর্থাৎ কর্তৃত্বের ভিত্তিতে পরিবারের 2 প্রকার, অর্থাৎ কার কর্তৃত্ব কত, পিতা না মাতা। পিতা এবং মাতার কর্তৃত্বের উপর ভিত্তি করে পরিবার মূলত 2 প্রকার। একটা হচ্ছে পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক পরিবার, আর একটা হচ্ছে মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক পরিবার, অর্থাৎ যে পরিবারে পিতার ক্ষমতা ও কর্তৃত্ব বিদ্যমান থাকে এবং বংশ পরম্পরায় পিতৃত্বের অগ্রাধিকার পায় সেটাকে হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার বলে। অপরদিকে যে পরিবারে মাতার ক্ষমতা বেশি থাকে বা কর্তৃত্ব বেশি থাকে এবং বংশ পরম্পরায় মাতৃত্বের বংশধারা অব্যাহত থাকে তাকে বলা হয় মাতৃতান্ত্রিক পরিবার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা তৃতীয় নম্বরে যাব, সেটা হচ্ছে পরিবারের প্রকারভেদ। আকারের ভিত্তিতে পরিবার 3 প্রকার। আমরা কিন্তু পড়েছি যে আকারের ভিত্তিতে পরিবার, অর্থাৎ আকারের ভিত্তিতে আমরা 3 প্রকার পরিবার পাবো। একটা হচ্ছে একক বা অনুপরিবার, 2 হচ্ছে যৌথ পরিবার এবং সর্বশেষ হচ্ছে বর্ধিত পরিবার। দেখি আমরা এই বিষয়টা নিয়ে তুলনামূলক আলোচনা করলে আমরা পাবো পরিবারের ধরন। একক পরিবার, প্রথমে আমরা কিন্তু এখানে পেয়েছি একক পরিবার, যৌথ পরিবার এবং বর্ধিত পরিবার। তাহলে আমরা এখানে একক পরিবার, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ স্বামী স্ত্রী এবং সন্তান রয়েছেন। স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবার অসংখ্য ও প্রবণতা অধিক, অর্থাৎ আমরা পূর্বের সময় লক্ষ্য করলে দেখব যে বাংলাদেশের গ্রাম অঞ্চলে তথা বিভিন্ন স্থানে যৌথ পরিবারের প্রবণতা অধিক ছিল, কিন্তু বর্তমান সময়ে যৌথ পরিমাণ ভেঙে একক পরিবার সৃষ্টি হচ্ছে এবং যত বেশি মানুষ শহরের দিকে যাচ্ছে এবং শহরায়ন বা নগরায়ন ঘটতেছে তত বেশি যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হচ্ছে। আমরা এই একক পরিবারের যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে এবং একক পরিবারের সকল সদস্যদের মধ্যে পারিবারিক সুসম্পর্ক অত্যন্ত গভীর থাকে। যেহেতু একক পরিবারের সদস্য সংখ্যা কম এবং সবাই স্বল্প স্থানে খুব সুসম্পর্ক নিয়ে বসবাস করে, তাই সকল সদস্যদের মধ্যে একটি গভীর এবং আন্তরিক সুসম্পর্ক বিদ্যমান থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যৌথ পরিবার।
তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যৌথ পরিবারের সদস্য সংখ্যা থাকে অগণিত, অর্থাৎ কোনো পরিবারের কর্তার সাথে যদি তার বাবা মা এবং এক বা একাধিক ভাই বোন ও তাদের সন্তানাদি বা দাদি চাচা ফুফু একত্রে বসবাস করে তবে তাকে যৌথ পরিবার বলে। এখানে মূলত বিভিন্ন বয়সের বংশ পরম্পরায় সদস্যরা বসবাস করেছে। এই যৌথ পরিবারের আমরা বিশ্লেষণ করলে যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পাবো সেটা হচ্ছে বাংলাদেশের গ্রামাঞ্চলে এখনও যৌথ পরিবারের সংখ্যা বেশি। 2, রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয়। এবং সর্বশেষ হচ্ছে সকল সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কই হলো যৌথ পরিবার টিকে থাকার মূল ভিত্তি। মূলত একটি পরিবার যদি 3টি ছেলে থাকে তাহলে 3টি ছেলে তখনই বিভক্ত হবে যদি তাদের ভিতরে এই পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব না থাকে। আর যদি তাদের 3টি সন্তানের ভিতরেই বা ভাইয়ের মধ্যে যদি পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক থাকে তাহলে তারা একে অপরের সাথে মিলেমিশে যৌথ পরিবার হিসেবে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা পড়ব বংশমর্যাদা এবং সম্পত্তির অধিকারের ভিত্তিতে পরিবার। অর্থাৎ বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে পিতৃসূত্রীয় আর একটা হচ্ছে মাতৃসূত্রীয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার, এই ভিত্তিতে পরিবার 2 ধরনের হয়ে থাকে, যেমন পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় পরিবার। পিতৃসূত্রীয় পরিবারে সন্তানাদি পিতার বংশমর্যাদার অধিকারী ও সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে। এই ধরনের পরিবার আমাদের সমাজ ব্যবস্থায় রয়েছে। মাতৃসূত্রীয় পরিবার মায়ের দিক থেকে বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার অর্জন করে। খাসি ও গারোদের মধ্যে এই মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা এখনও প্রচলিত রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিবাহোত্তর স্বামী স্ত্রীর বসবাসের ভিত্তিতে, অর্থাৎ বিয়ের পর স্বামী এবং স্ত্রী কোথায় বসবাস করবে সে ভিত্তিতে পরিবার 3 প্রকার, সেটা হচ্ছে পিতৃবাস, মাতৃবাস এবং নয়াবাস। যদি যে পরিবার বিবাহের পর নবদম্পতি স্বামীর পিতৃগৃহে বসবাস করে তাকে পিতৃবাস পরিবার বলে। আমাদের সমাজে এ ধরনের পরিবার সবচেয়ে বেশি দেখা যায়। বিবাহের পর নবদম্পতি স্ত্রীর পিতৃগৃহে বসবাস করে তাকে মাতৃবাস পরিবার বলে। গারোদের মধ্যে এই ধরনের পরিবার দেখা যায়, বিশেষ করে ক্ষুদ্রনী গোষ্ঠীদের মধ্যেই এই প্রচলনটা বেশি রয়েছে। আর বিবাহিত দম্পতি স্বামী বা স্ত্রীর কারো পিতার বাড়িতে বাস না করে পৃথক বাড়িতে বাস করলে তাকে নয়াবাস পরিবার বলে। শহরের চাকরিজীবীদের মধ্যে এই ধরনের পরিবার দেখা যায়, অর্থাৎ মেয়ের পক্ষে বা ছেলের পক্ষে কোনো বাড়িতেই অবস্থান না করে তারা যদি মিলেমিশে একটি নতুন স্থানে বসবাস করে তবে সেটাকে বলা হবে নয়াবাস পরিবার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বিবাহোত্তর স্বামী স্ত্রীর বসবাসের উপর ভিত্তি করে পরিবার কত প্রকার সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বাংলাদেশের পরিবার কাঠামো, পরিবারের প্রকারভেদ এবং পরিবারের যে ধারণা রয়েছে সে সম্পর্কে আলোচনা করলাম। তোমরা অবশ্যই পাঠ্য বইয়ের সাথে এই বিষয়টি সুন্দর করে পড়ে নেবে, কারণ অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে এই অল্প সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করা সম্ভবপর হয় না। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে বিশেষ বিষয়গুলো লক্ষ্য করবে এবং তোমরা অবশ্যই জোর দিয়ে পড়বে, কারণ তোমাদের পড়ার কোনো বিকল্প নেই। তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবে অবশ্যই সেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অতএব এখানে যে যতটুকু পড়বে ততটুকুই লাভবান হবে। অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য তোমাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ।